সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 1000 ক্ষেপণাস্ত্র লকড অ্যান্ড লোডেড করা আছে। ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় তাহলে ইরানের উপরে এমন ভয়াবহ হামলা চালানো হবে যেটা ইরান আগে কখনো দেখেনি। একই সাথে তিনি দাবি করেছেন ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীনভাবে সব দেশের জাহাজ চলাচল করতে পারবে। ইরান যদি এই ঘোষণা না দেয় তাহলে ইরানের উপর হামলা করা হবে এবং হামলার মাধ্যমে হরমুজ প্রণালী আমেরিকা বিশ্ববাসীর জন্য মুক্ত করবে। এপাশে ইরান কি বলছে? ইরান বলছে আসল যুদ্ধ এখনো শুরু হয়নি, তারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত। যে যুদ্ধ তারা শুরু করেনি সেই যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত। তারা নাকি অনেক বেশি শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যে ক্ষেপণাস্ত্র সমস্ত ক্ষেপণাস্ত্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে। অর্থাৎ ইরানের এই ক্ষেপণাস্ত্রকে কেউ আটকাতে পারবে না, কেউ ঠেকানোর মতো কোনো ক্ষমতা তাদের কাছে নেই। বন্ধুরা, তাহলে এখান থেকে প্রশ্ন আসছে, ইরান, আমেরিকা, ইসরায়েল নতুন করে কি ভয়ঙ্কর কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা এবং সেই যুদ্ধ অতি আসন্ন কিনা বিশ্ববাসীর নিকট। তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে যে সদ্যতবা চুক্তি হয়েছিল এবং একটা পরমাণু চুক্তি হওয়ার কথা ছিল তা কি আর হবে না? বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে হরমুজ প্রণালী কি তাহলে এখন ইরান, আমেরিকা, ইসরায়েলের ভেতরে দ্বন্দ্বের মূল কারণ হয়ে গেল? এর কারণটা কি? অর্থাৎ হরমুজ প্রণালী কেন আমেরিকা, ইরান, ইসরায়েল এই তিন শক্তির ভেতরে দ্বন্দ্বের মূল কারণ হয়ে গেল? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি হরমুজ প্রণালীর গুরুত্ব, এর কৌশলগত অবস্থান, কেন হরমুজ প্রণালী এখন দ্বন্দ্বের মূল কারণ, এ সমস্ত বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। এবং আমেরিকা প্রকৃতপক্ষে হামলার মাধ্যমে এই হরমুজ প্রণালী মুক্ত করতে পারবে কি না তাও আলোচনা করব। আমেরিকা যদি হামলার মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করার উদ্যোগ নিয়ে থাকে বা নেয় তাহলে ইরান জবাবে কি করবে? সম্ভাব্য এই সংঘাতে চীন, রাশিয়ার কি ভূমিকা হতে পারে সে বিষয়েও আমি মোটামুটি একটা গভীর আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে। বন্ধুরা, আমি এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করে রাখি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের সাথে 6 জাতিগোষ্ঠীর যে পরমাণু চুক্তি হয়েছিল সেই চুক্তি সংক্রান্ত জাতিসংঘের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল গতকাল শুক্রবার আলোচনা করার কথা ছিল 2026 সালের 10 জুলাই। কিন্তু চীন এবং রাশিয়ার বিরোধিতার মুখে সেই আলোচনা হতে পারেনি, কোনো প্রস্তাব পাশ হয়নি। এ সমস্ত বিষয় নিয়েও আমি আপনাদের সাথে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আজকের ভিডিওটি ইরান, আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভেতরকার বর্তমান অবস্থা, চলমান রাজনীতি, ভূ রাজনীতি, সম্ভাব্য সামরিক সংঘাত প্রতিঘাত, অর্থনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে এর সম্ভাব্য প্রভাব, এই সমস্ত কিছু বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। দর্শক, সর্বপ্রথম যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তাকে যদি হত্যার চেষ্টা করা হয়, প্রচেষ্টা চালায় অথবা হত্যা করে
তাহলে ইরানের প্রতি ইঞ্চি মাটি যেন ধ্বংস করে দেওয়া হয়। অর্থাৎ ইরান নামক কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না, তিনি এই নির্দেশনা দিয়ে দিয়েছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন, কোথায় বলেছেন? তার সামাজিক, তিনি বলেছেন, আমি দেখেছি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই পোস্টটি টুইট করেছেন। এই যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়ে বললেন, তার মানে হচ্ছে অবশ্য তিনি মার্কিন বাহিনীকে ঠিক এভাবেই নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি যদি হত্যাকাণ্ডের শিকার হন অথবা তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়, তাহলে মার্কিন বাহিনী কি করবে সেটা পরের ব্যাপার। কিন্তু তিনি মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তার এই ট্রুথ সোশ্যাল পোস্টের মাধ্যমে। একই সাথে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার জন্য মার্কিন বাহিনী 1000 ক্ষেপণাস্ত্র লক এন্ড লোডের অবস্থায় আছে। তার মানে জাস্ট ফায়ার এইরকম একটা কমান্ড দেওয়ার সাথে সাথেই আমেরিকা ইরানের উপর হামলা শুরু করবে। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী উন্মুক্ত না করে দেয়, এই যে আজকে 11ই জুলাই শনিবার, এই সময়ের ভেতরে এবং প্রকাশ্যে যদি ঘোষণা না দেয় যে সব দেশের জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারবে, তাহলে ইরানের উপর হামলা চালানো হবে। অর্থাৎ আজকে শনিবারের মধ্যে যদি ইরান প্রকাশ্যে ঘোষণা না দেয়, তাহলে আজকেই ইরানে হামলা চালানো হবে। এই হামলার মাধ্যমে আমেরিকা হরমুজ প্রণালী মুক্ত করবে মার্কিন বাহিনী। বন্ধুরা, এই কথাগুলো এখানে রেখে দিলাম। আমরা যদি বিশ্লেষণে যাই যে আসলে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে কি না, তাহলে বলতে হবে অসম্ভব কিছুই না। মার্কিন প্রেসিডেন্ট সবই পারেন। মাঝে মাঝে টুকিটাকি হামলা একের পর এক হয়েছে, বহুদিন ধরে আমরা দেখেছি। এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা যে ক্রিটিক্যাল সিচুয়েশন পড়েছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা কোনো জাহাজ চলাচল করতে পারছে না, ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারছে না। শুধু তাই না, ইরান যে সমস্ত জাহাজকে চলাচলের জন্য অনুমতি দিবে, তারাই শুধু চলাচল করতে পারবে, আর কোনো কথা চলছে না, আর কোনো দেশের জাহাজ চলাচল করতে পারছে না। ইরানের অনুমতি ছাড়া, ইরানের পারমিশন ছাড়া কোনো দেশের জাহাজ চলাচল করতে পারছে না। তার মানে এই পারস্য উপসাগরে আমেরিকাদের পঞ্চম নৌবহরের ঘাঁটি আছে, উপস্থিতি আছে, নৌবহরের ঘাঁটি আছে, এবং বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি করে এতদিন যে প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উপরে, যে প্রভাব বিস্তার করেছিল, এই এক হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার মাধ্যমে ইরান সেই সমস্ত প্রভাব, সমস্ত প্রতিপত্তি ধ্বংস করে দিয়েছে মার্কিন আমেরিকা। শুধু তাই না, এখন এই হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যাওয়া বা পারস্য উপসাগর থেকে আরব সাগর, ভারত মহাসাগর আসা যাওয়ার কোনো পথই আমেরিকার জন্য খোলা রাখেনি ইরান। তার মানে হচ্ছে ইরানের কমান্ডে আমেরিকা চলতে হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশকে তা চলতেই হচ্ছে, তা মেনেই চলতে হচ্ছে। বন্ধুরা, এই যে ইরানের কমান্ডে আমেরিকাকে চলতে হচ্ছে, এই কথা আমেরিকা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, কোনোদিন ভাবতেও পারেনি যে ইরানের কমান্ডে আমেরিকা চলতে হবে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। শুধু দুঃখজনক না, এটা একটি দুঃস্বপ্নের ব্যাপার বলা যেতে পারে। ফলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বের যদি ধরে রাখতে হয়, সারা বিশ্বের সামনে যদি নিজেকে বস প্রমাণ করতে হয়, বস হিসেবে তুলে ধরতে হয়, তাহলে হরমুজ প্রণালী অবশ্যই মুক্ত করতে হবে। হরমুজ প্রণালী মুক্ত করার কোনো বিকল্প নেই। কিন্তু সেটি কি খুবই সহজ? হরমুজ প্রণালী কি ইরানের কবল থেকে মুক্ত করা খুবই সহজ একটা ব্যাপার? আমার কাছে মনে হয় মুঠো সহজ নয়, খুব সহজ হবে না। বন্ধুরা, 11 এপ্রিল যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতির ব্যাপারে
একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। তার 2 থেকে 3 দিন পরেই আমেরিকা ইরানের উপরে নৌ অবরোধ আরোপ করেছিল। হরমুজ প্রণালী না খুলে দিলে নৌ অবরোধ প্রত্যাহার করবে না আমেরিকা, এবং ইরানের কোনো জাহাজ চলাচল করতে পারবে না, এই ছিল সত্য। কিন্তু আমেরিকার কোনো চাপের মুখে ইরান সেই হরমুজ প্রণালী খুলে দেয়নি। শুধু তাই না, আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রজেক্ট অফ ফ্রিডম চালু করতে চেয়েছিল, কিন্তু সেটাও করতে পারেনি। তার মানে একদম পরিষ্কার, আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলতে পারবে না। তাহলে তার সামনে আর কি উপায় আছে? আর কি কোনো উপায় আছে? তাহলে তার সামনে উপায় হচ্ছে এই হম্বি তম্বি করা এবং মাঝে মাঝে হামলা করা। এছাড়া কোনো উপায় আমি দেখি না। আবার পাল্টা আঘাত খাওয়া আর বিভিন্ন দেশকে নিয়ে ইরানকে বোঝানোর জন্য চাপ সৃষ্টি করা যে তোমরা ইরানকে বুঝাও, আমি আর পারছি না, তোমরা ইরানকে বুঝাও, ইরান যেন ছেড়ে দেয়। কেন ইরান ছেড়ে দিবে? কেন শুধু ইরান ছাড়বে কেন? ইরানকে আগে হামলা করেছিল, তোমরা হামলা করেছিল, এখন ইরানকে কেন বিশ্ববাসী বুঝাতে হবে? আলোচনার টেবিলের নিচ দিয়ে যে বার্তা দেওয়া হয় সেটা হচ্ছে তোমরা ইরানকে বোঝাও, হরমুজ প্রণালী খুলে দাও, আর আমাদের সম্মানটা বাঁচাও। আমরা তো মান সম্মান চলে যান, তোমরা বিশ্ববাসী আমরা মান সম্মানটা বাঁচাও বাঁচাও বাঁচাও, এগুলোই বলে, আর কিছু না। কিন্তু ইরান এটা করবে না। কেন করবে না? করবে না এই কারণে যে ইরানের সামরিক বাহিনী প্রচন্ড ভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। তাদের প্রতিশোধ নেয়ার পালা এখনো শেষ হয়নি। শুধু তাই না, ইরানের জনগণের পক্ষ থেকে ব্যাপক চাপ আছে ইরানের সরকারের উপরে, বিশেষ করে আইআরজিসির উপরে, প্রেসিডেন্টের উপরে, পররাষ্ট্রমন্ত্রীর উপরে, স্পিকার বাগের কালিবাফের উপরে প্রচন্ড চাপ আছে। ইরানের জনগণ এখন কাউকে বিশ্বাসঘাতক বলতেছে, কাউকে বলছে আপুসকামী, মিথ্যাবাদী, ঠাকিক দিচ্ছে। এই আপুস চলবে না। আমরা সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ চাই, আমরা প্রতিশোধ চাই। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতেই হবে। যারা ইরানের সর্বোচ্চ নেতাকে এবং শিশুদেরকে হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। ইরানের ভিতরে এই যে ব্যাপক চাপ ইরানের সরকারের উপরে, ইরানের জনগণের যে একটা প্রচন্ড চাপ রয়েছে, এই চাপের কাছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি নতি স্বীকার করতে বাধ্য, কিছু করার নেই। ফলে ইরানের সরকার চাইলেও জনগণের চাপের কারণে এই কাজ করতে পারবে না। তার মানে আমেরিকা কোন রকমের হামলা করলে অবশ্যই ইরানকে পাল্টা জবাব দিতে হবে, এবং এই প্রতিশোধের প্রশ্নটা ইরানের সামনে থাকবে। সেই ক্ষেত্রে আমেরিকার সাথে ইরানের কোনো আপোষ মীমাংসা চুক্তি হওয়ার সম্ভাবনা আসলে খুব একটা কমে গিয়েছে। এই ভুলটা প্রধানত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি প্রথম দিনেই হামলা করে ইরানের সর্বোচ্চ নেতাকে এবং সেই ধরনের হত্যাকাণ্ড না ঘটাতেন, তাহলে হয়তো আজকে আলোচনার পথ মোটামুটি খোলা থাকত। বন্ধুরা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আলোচনার পথ ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। এখানে সামরিক উপায়ে যদি কোনো রকম কিছু করার চেষ্টা করে মার্কিনীরা, তাহলে ভয়ঙ্কর একটা বিপর্যয় নেমে আসবে। পুরো মধ্যপ্রাচ্যে কোনো মতে ইরান আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না, যা যত সামরিক চাপই সৃষ্টি করুক না কেন। তাহলে ইরান কি করবে? ইরান আলটিমেটলি যুদ্ধ করতে বাধ্য, যুদ্ধের জন্য প্রস্তুত, এবং সেই যুদ্ধের জন্য ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে, আইআরজিসির পক্ষ থেকে গতকাল পরিষ্কার করে বলা হয়েছে ইরানের সামনে এখনো বড় যুদ্ধ বাকি রয়েছে। আসল যুদ্ধ তো এখনো শুরু হয়নি, এবং ইরান তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জামের অনেক কিছু এখনো ব্যবহার করেনি। ব্যাপারটা যদি এইরকম হয়, ব্যাপারটা যদি তাই হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি ইরান মানসিকভাবে আমেরিকার যে কোনো বড় ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত,
এবং আমেরিকার সাথে বড় যুদ্ধ করতে প্রস্তুত। আমি যে কথা সব সময় বলি আপনাদেরকে, পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ আমেরিকার সাথে ইরানের চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে এই বিষয়গুলো ফায়সালা হচ্ছে। এটা আলোচনার মাধ্যমে ফায়সালা হবে না, আমেরিকার সাথে যুদ্ধের মাধ্যমেই ফায়সালা হবে। বন্ধুরা, এখন ইসরায়েল কি করবে? ইসরায়েলও ইরানের বিরুদ্ধে হামলা চালান। গতকাল বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছিল, আমি দেখলাম। আসলে কারা কেন বলছে আমি বুঝতে পারি। আমি অনেক খোঁজাখুঁজি অন্বেষণ করার চেষ্টা করেছি। ইরান নাকি ইসরায়েলের উপর ব্যাপক হামলা চালিয়েছে। আমি কনফার্ম বলেছি না, এরকম করেনি। এক্স এক্স এর বিভিন্ন পোস্টে দেখেছি, তাতে 53 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আর তার ভেতরে অনেক অফিসার আছে এবং 374 জন সেনা আহত হয়েছে। এই হামলা নাকি ইরান, হিজবুল্লাহ এবং ইয়ামেন সমন্বয় করে করেছে। বাস্তবতা আমি জানি না, আমি কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া অনুসরণ করেছি, কিন্তু এই খবরটা আমি পাইনি। আবার এমন রিপোর্টও বেরিয়েছে যে ইরান বিশাল এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেটা এর আগে কখনো পরীক্ষা করা হয়নি, একদম অন্য রকমের। আবার এমন কথাও বের হয়েছে যে ইরান নাকি পরমাণু বোমা অলরেডি বানিয়ে ফেলেছে, অনেকগুলো পরমাণু বোমা বানিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথাবার্তা ছড়িয়ে পড়ছে। আসলে বাস্তবতা কি আমি জানি না, তবে এটা ঠিক যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, ইরান যে প্রচন্ড লড়াইয়ের জন্য আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত সংঘাতের মূল কেন্দ্রবিন্দু কি? এখন পরমাণু ইস্যু নাকি হরমুজ প্রণালী? আমরা আপাতত দেখতে পাচ্ছি এটা পরমাণু ইস্যু নয়, এটি হলো হরমুজ প্রণালী। কেন এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? কারণটা কি? এই হরমুজ প্রণালী যদি আমেরিকা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তার ক্ষতি, তাহলে তার অনেক ক্ষতি। আর ইরান নিয়ন্ত্রণ করলে তার লাভ কি? আপনারা বুঝতে পারেন জানি না, যে এই হরমুজ প্রণালী যদি আমেরিকা নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে আমেরিকার ক্ষতি কি? আর ইরান নিয়ন্ত্রণ করলে ইরানের লাভটা কি? এখানে চীনেরও লাভ কি, বা ইউরোপের স্বার্থ কি? মধ্যপ্রাচ্যে কার কি স্বার্থ আছে, আমি বিস্তারিত বলার চেষ্টা করছি। বন্ধুরা, প্রথমত এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানির 1/4 পরিবাহিত হয়। জ্বালানি তেল, তেলজাত পণ্য, গ্যাস, এলএনজি ইত্যাদি। এছাড়া আমি সব সময় আপনাদের বলে আসছি, অনেক দিন ধরে এই তথ্য দিচ্ছি, বিশ্বের মোট 4/4 মোট সারের চাহিদার 30% এই পথে পরিবাহিত হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পারস্য উপসাগরের অন্তত 8টা দেশে পণ্য পরিবহন করে নিয়ে যাওয়া হয়, এরা আমদানি করে। এই 8টা দেশ বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে, খাদ্য সামগ্রী আমদানি করে। খাদ্য সামগ্রী থেকে শুরু করে ইলেকট্রনিক্স, বিভিন্ন জিনিস, আবার সার, তেল এবং গ্যাসের বাইরে আরো অনেক জিনিস এই মধ্যপ্রাচ্যের দেশগুলো রপ্তানি করে। সেই ক্ষেত্রে এই হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চুপ পয়েন্ট। এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমেরিকার সমস্যা হচ্ছে, আমেরিকা যা বলে যে তারা বিশ্বর বাণিজ্য নিরাপত্তা দেয়, এটা তারা নিশ্চিত করতে পারবে না। তারপরে নৌ চলাচলের যে নিরাপত্তা, জাহাজ চলাচলের যে নিরাপত্তা দেয়, সেটা দিতে পারবে না। যদি হরমুজ প্রণালী উন্মুক্ত না থাকে, তাহলে এই নিরাপত্তা আমেরিকা দিতে পারবে না। এরকম অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে আমেরিকা তো এই হরমুজ প্রণালী এলাকার কোনো দেশ না, তাহলে তার নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসছে কেন? আমেরিকা তো আসলে মধ্যপ্রাচ্যের কেউ না, তাহলে তারা এখানে নিরাপত্তা দিবে কেন? তাদের নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসছে বা কেন? বন্ধুরা, আঞ্চলিক দেশগুলো যারা আছে, তাদেরকে যদি টোটাল নিরাপত্তা দেওয়ার মতো সক্ষম করে তোলা যেত, বা এরা সক্ষম হয়, তাহলে তো আমেরিকার আর কি প্রয়োজন আছে এখানে? যেমন চীনের যে জাহাজ যায়, চীনের জাহাজ কি আমেরিকাকে বলেছে যে তোমরা আমার জাহাজের নিরাপত্তা দাও? চীনের জাহাজের নিরাপত্তা তারা নিজেরাই নেবে।
এছাড়া ইরান তো সেই সক্ষমতা রাখে বা পারস্য উপসাগরীয় সব দেশ ইরানের সাথে মিলে যদি এই আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এমন করে তুলবে যে জাহাজ চলাচল করবে, কেউ কোনো ঝামেলা করতে পারবে না, সেরকম একটা অর্গানাইজেশন করে ফেললেই তো হয়ে যেত, কমিটি করলেই হয়ে যেত। বা সব দেশের সেনা নৌবাহিনী মিলে যদি হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগর পর্যন্ত একটা বিরাট রুটের নিরাপত্তার দায়িত্ব নিত, তাহলে তো হয়েই যেত। কেন আমেরিকাকে সেই কাজটা করতে হবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। বন্ধুরা, এবার ইরানের স্বার্থ কি তা নিয়ে আমরা আলোচনা করি। ইরানের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে, এতদিন যা দেখিনি এখন তাই দেখেছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে শুধু দুই পা ফেলিয়া, একটি দানের শিশির উপরে একটি শিশির বিন্দু। অর্থাৎ হরমুজ প্রণালী যে এত গুরুত্বপূর্ণ, ইরান এতদিন হয়তো সেভাবে খেয়াল করে দেখেইনি। এখন হরমুজ প্রণালী আটকে দিয়ে দেখছে সারা বিশ্বকে এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। অতএব ইরান আঞ্চলিক প্রভাব ধরে রাখতে তার অর্থনৈতিক স্বার্থ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চাইছে, তার অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে চাইছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করলে জাহাজ প্রতি $20 লাখ পাবে, প্রতিদিন বহু ডলার বাৎসরিক বিরাট বড় আয় হবে। কিছু না করেই এত বড় একটা আয় চিন্তা করছেন আপনারা? অতএব ইরান এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তাছাড়া তার নিজস্ব তেল রপ্তানি সহ আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যার স্বার্থে ইরান হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। বন্ধুরা, ইউরোপেও প্রচুর পরিমাণে তেল গ্যাস যায় এই পথ দিয়ে, তারাও চায় হরমুজ প্রণালী নিরাপদ ও নিশ্চিত। চীনের সবচেয়ে বড় স্বার্থ আছে এই হরমুজ প্রণালীতে, কেননা হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন চীনে বিপুল পরিমাণ তেল গ্যাস রপ্তানি হয়। এই হরমুজ প্রণালী যদি ব্যাহত হয়, চলাচল যদি বিঘ্ন সৃষ্টি হয়, চীনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এদের প্রত্যেকটা দেশকে এই হরমুজ প্রণালীর উপর নির্ভর করে তেল, গ্যাস ও অন্যান্য পণ্য রপ্তানি করতে হয়। তাহলে মধ্যপ্রাচ্যের অন্তত 7টা দেশের অর্থনীতি একটা বিরাট বড় অংশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর উপরে। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী যদি উন্মুক্ত না থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবে জাহাজ চলাচল না থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠবে। তার কারণ তেল ও গ্যাসের বাজার, তার মেইন কারণ হচ্ছে তেল এবং গ্যাসের বাজার, অর্থাৎ জ্বালানির বাজার অস্থিতিশীল হবে, দাম অটোমেটিক বেড়ে যাবে। এই দাম বাড়ার প্রভাব সারা বিশ্বের সব জায়গায় টাচ করবে, সব জায়গায় প্রভাব পড়বে। বন্ধুরা, অতএব হরমুজ প্রণালী সবার জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড। কিন্তু আমেরিকা যে কথা বলছে সেই জায়গায় একটু ফাঁক আছে। ফাঁকটা হলো, তাকে তো কেউ বলেনি যে তুমি নিরাপত্তার নিশ্চয়তা দাও। এবার এখানে যদি আমেরিকা না থাকে, আঞ্চলিক দেশগুলো যদি নিরাপত্তার দায়িত্ব নেয়, তাহলে তো নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। কিন্তু সেদিকে না গিয়ে আমেরিকা মূলত তার প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য, তার মাতব্বরি ফলানোর জন্য, সে যে বিশ্বের 1 নম্বর শক্তি, সে যে সবকিছু নিয়ন্ত্রণ করে, এটা প্রমাণ করার জন্যই হরমুজ প্রণালী তার নিয়ন্ত্রণে থাকতে হবে, ইরানের নিয়ন্ত্রণে থাকতে পারবে না বলে মনে করে। কিন্তু ইরান এই জায়গা থেকে সরছে না। আর না সরলে কি হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার জাহাজ চলাচল একদম করতেই পারবে না বলা যায়। শুধু তাই না, কোন দেশের জাহাজকে আসতে দেওয়া হবে কি না, এটা নির্ভর করবে কোন পণ্য জাহাজে নিচ্ছে তার উপর, এবং তার ফি কত হবে সেটাও ইরান নির্ভর করবে। কোন জাহাজ যেতে হলে সেই জাহাজে কোন ধরনের পণ্য আছে তার উপর বিবেচনা করে জাহাজের পারমিশন নেবে, এবং এই জাহাজের ফি কত হবে, টুল কত হবে, তাও ইরান নির্ধারণ করবে। অনেক কিছু আছে। ধরেন ইউরোপের কোনো দেশ
আমেরিকার অস্ত্র নিয়ে কাতারে যাচ্ছে, সেই অস্ত্রে যেতে পারবে কি পারবে না এটা ইরান নির্ধারণ করে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে এটাই। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য কি হবে তাও নির্ভর করছে এই হরমুজ প্রণালীর উপরে। সেই ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে যে সুবিধা পেয়ে গেছে, এই নিয়ন্ত্রণ সে ছেড়ে দেবে বিশ্বাস করার কোনো কারণে তারা ছাড়বে না, হরমুজ প্রণালী তারা নিয়ন্ত্রণ করবেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে শেষ কথা এসে দাঁড়াচ্ছে, এখানে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এখন অনেক বড় বড় সংঘাত যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এমন আশঙ্কা করার যথেষ্ট যথেষ্ট কারণ আছে। এইরকম আশঙ্কা যদি সত্যি সত্যি পরিণত হয়, অর্থাৎ ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের আবার বড় রকমের যুদ্ধ শুরু হলো, তাহলে চীন রাশিয়া কি করে? আমি সব সময় বলি, যেহেতু চীন ও রাশিয়া মধ্যপ্রাচ্যের বিরাট স্বার্থ আছে এবং সেই স্বার্থ মূলত ইরানের মাধ্যমে ইরানের যদি অস্তিত্ব থাকে, ইরানের এই বর্তমান সরকার ব্যবস্থা যদি টিকে থাকে, তাহলে চীন রাশিয়ার স্বার্থ আছে, তা না হলে নেই। ফলে চীন ও রাশিয়াকে শেষ পর্যন্ত ইরানকে সমর্থন দিতেই হবে। এবং তার একটা সর্বশেষ প্রমাণ দিয়ে আমি আজকের ভিডিও আলোচনা শেষ করব। সেটা হচ্ছে ইরানের সাথে 6 জাতিগোষ্ঠীর যে পরমাণু চুক্তি হয়েছিল, সেই পরমাণু চুক্তির বিষয়ে একটা প্রস্তাব পাশ হয়েছিল 2231 নম্বর। সেই প্রস্তাবটির নম্বর ছিল 2231 নম্বর প্রস্তাব। সেই প্রস্তাব নিয়ে গতকাল আলোচনা হওয়ার কথা ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এই আলোচনাটা হতে দেয়নি চীন রাশিয়া। তারা ভোটও দিয়েছে, কোনো প্রস্তাব গ্রহণ করতে দেয়নি। কারণ চীন এবং রাশিয়া দুই দেশই বলছে 2025 সালের অক্টোবরে, অর্থাৎ গত বছর অক্টোবরে এই রেজুলেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। যে রেজুলেশন পাশের মাধ্যমে ইরানের এই পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা করার কথা ছিল, সেটা সেই প্রস্তাবটাই বাতিল হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তাহলে এই ইস্যু নিয়ে কেন আলোচনা হবে? আলোচনা করার কোনো প্রয়োজন নেই, প্রশ্নই নেই। কিন্তু আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো নাসুর বান্দা, তারা আলোচনা তুলতে চেয়েছে। যখন আলোচনা তুলেছে তখন চীন এবং রাশিয়া ভেটো দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারেন চীন এবং রাশিয়া ইরানের পাশে কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। অতএব আমি সব সময় বলি আপনাদের, মধ্যপ্রাচ্যের স্বার্থ যদি রক্ষা করতে হয়, চীন এবং রাশিয়াকে এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় নিতে চায় এই 3 দেশ। বিশ্বটাকে সেই কাজ করতে হলে ইরানকে টিকিয়ে রাখতেই হবে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং অনেকখানি এগিয়ে হয়ে গেছে। অতএব মাঝপথে এটা নষ্ট হয়ে যাক, এটা চীন এবং রাশিয়া চাইতে পারে না। ফলে আমেরিকা এবং ইসরায়েল কি করতে যাচ্ছে, কি করছে, সে বিষয়ে চীন এবং রাশিয়া অবশ্যই নজর রাখছে। প্রয়োজনে তারা তাদেরকে সতর্ক করবে, যদি না শুনে তাহলে পাল্টা ব্যবস্থা অবশ্যই নেবে। আমি ব্যক্তিগতভাবে এমনটাই বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের মতামত জানতে চাই। আসলে আমেরিকা যে বারবার হুমকি দামকি দিচ্ছে যে 1000 ক্ষেপণাস্ত্র লক এন্ড লোডে যাচ্ছে, ইরানের বিরুদ্ধে হামলা শুরু হবে যদি তারা হরমুজ প্রণালী খুলে না দেয়, আপনারা কি মনে করেন? আমেরিকা সামরিক শক্তির মাধ্যমে এই হরমুজ প্রণালী উন্মুক্ত করার অবস্থা রাখে, সক্ষমতা রাখে, আর ইরান কি সেটা হতে দেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন। আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। দেখা হবে আগামীকালকে ভিডিওতে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।